আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে অর্থ ও অর্থান্তর এটা পড়বো। এটা সম্পর্কে ধারণা নেব এবং এটা দিয়ে একটা কবিতা আছে। এই কবিতার মধ্যে পাকা শব্দ দিয়ে বিভিন্ন অর্থ বোঝাচ্ছে। আমরা এই অর্থান্তর এখান থেকে আমরা শিখবো। তাহলে একটি শব্দের অনেক অর্থ থাকতে পারে। বাক্যে প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে। আমরা যখন শব্দকে বাক্যে প্রয়োগ করি তখন এই শব্দটা বিভিন্ন অর্থে হয়ে যায়। নিচে ছড়াটে সুকুমার রায়ের লেখা একটি ছড়া। এটা তার খাই খাই নামক ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। এছাড়াও তার আরো অনেক বিখ্যাত বই আছে। তার আরেকটা ছড়ার বইয়ের নাম আবল তাবল। তিনি একজন বিখ্যাত ছড়াকার। তাহলে আমরা চলো কবিতাটা পড়ি। পড়তে পড়তে অর্থগুলো জানি। তো কবিতাটা পড়ার আগে আমরা এই কবিতা পড়ার পরে কি শিখবো, আমাদের এখান থেকে কি শিক্ষণীয়? আমাদের এখান থেকে শিক্ষণীয় হচ্ছে সমর্থক শব্দ প্রয়োগ করতে পারবো আমরা। তার মানে কি, একটা পাকা কি অর্থে ব্যবহার করছি আর একটা পাকা কি অর্থে ব্যবহার করছি। একই পাকা শব্দ দুই অর্থে ব্যবহার করছি, তার মানে সমর্থক শব্দ আমরা শিখতে পারবো এবং এই সমর্থক শব্দকে বাক্যে প্রয়োগ করতে পারবো। একটা শব্দের মুখ্য অর্থ শিখতে পারবো, গৌণ অর্থ শিখতে পারবো। এরপর প্রতি শব্দের ব্যবহার পারবো, বিপরীত শব্দের প্রয়োগ করতে পারবো, একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো, আমরা এই কবিতাটা যদি পড়ি তাহলে ব্যাকরণের অনেকগুলো অংশ আমরা এখান থেকে শিখে যেতে পারবো। সমর্থক শব্দ, তারপর শব্দের মুখ্যার্থ গৌণার্থ, তারপর প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং হচ্ছে একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ, এগুলো আমরা শিখতে পারবো। এই ছড়াটা আমরা পড়ার পরে আমাদের এই পাকা শব্দের বিভিন্ন অর্থ কবি কিভাবে ছন্দের সাথে মিলিয়েছে সেটা আমরা কবিতাটা পড়ার সাথে সাথে বুঝতে পারবো। কিছু বাংলা শব্দ আছে যেগুলো শব্দগুলো একাধিকভাবে প্রয়োগ করা যায়। এগুলো এক একটা ক্ষেত্রে এক এক রকম অর্থ দাঁড়ায়। এই অর্থান্তরকে আমরা কি বলতেছি? অর্থ ও অর্থান্তর। এই যে এক এক জায়গায় পাকা এক অর্থে ব্যবহার হচ্ছে, আরেক জায়গায় পাকা আরেক অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে এই এক অর্থে ব্যবহার হওয়ার পরেও আরেক জায়গায় আরেক অর্থে ব্যবহার হওয়ার পরেও বাক্যের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যে সৌন্দর্য হারিয়ে ফেলছে তা কিন্তু না, সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে চলো আমরা কবিতাটা পড়ে কবিতার মধ্য দিয়ে আমরা দেখি যে পাকা শব্দগুলো কি অর্থে ব্যবহার হয়েছে। বলছে প্রথম কবিতার লাইনে বলছে, পাকাপাকি আম পাকে বৈশাখী, কুল পাকে ফাগুনে। আমরা জানি বলছে যে বৈশাখে পাকে। আসলে বৈশাখে তখন হচ্ছে আম ধরে, ছোট ছোট থাকে। কুল ফাগুন মাসে পাকে। কথার কথা বলছে, কিন্তু আম পাকে বৈশাখে কবিতা মেলানোর জন্য, কবিতার লাইনগুলো মেলানোর জন্য এখানে এইভাবে বিশ্লেষণ করেছে। তো এখানে আম পাকে মানে আম পরিপক্ক হয়, কুল পাকে ফাগুনে মানে পরিপক্ক হওয়া বোঝাচ্ছে। তাহলে প্রথম লাইনে যে পাকা অর্থে ব্যবহার করেছে, এই পাকা অর্থ হচ্ছে পরিপক্ক। কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। এখানে যে পাকা অর্থ ব্যবহার করছি আমরা, এই পাকা অর্থ হচ্ছে শক্ত হচ্ছে। ইটটা যখন আমরা আগুনে পুড়াই তখন কিন্তু মাটিটা আগুনের মধ্যে দেওয়ার পর এটা শক্ত হয়ে যায়। রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে। যখন রোদে জলে একটা রং স্থায়ী থাকে তখন সেটা কি মানে নষ্ট হয় না, তখন আমরা সেটা কি বলি? স্থায়ী। রংটা নষ্ট হয় না। রোদে পুরো বৃষ্টিতে ভিজে বলি না, এত কিছুর পরেও রংটা পাকা আছে, স্থায়ী আছে। ফলারটি পাকা হয় লুচি দই আহারে। এখানে আমরা যখন ফলার বলতে বিভিন্ন ধরনের ফল, দই, লুচি টুচি দিয়ে যখন আমরা খাই তখন এটা কি হয়? আমাদের পেটটা পরিপূর্ণ হয়ে যায়। এখানে পাকা পরিপূর্ণ অর্থে ব্যবহার করছে। হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে। আমরা যখন হাত লিখতে লিখতে আমাদের হাতের লেখা সুন্দর হয়ে যায় তখন আমরা কি বলি? দক্ষ। হাতের লেখাটা দক্ষ। আর চুল পাকে বয়সে মানে চুল সাদা হয়ে যায়, সাদা হওয়া অর্থ এখানে বোঝাচ্ছে। জ্যাঠারিতে পাকা ছেলে বেশি কথা কয় সে। এখানে জ্যাঠারিতে পাকা ছেলে মানে পটু, পটু অর্থে ব্যবহার করছে। লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। এখানে কাঁঠাল পাকাকে পরিপক্ক বলছে, পরিপক্ক অর্থে ব্যবহার করছে। বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। এটা হচ্ছে পরিণত হয়ে যায়। বুদ্ধি পেকে যায় যখন, লেখাপড়া গিলে যখন মানুষ পরিণত হয়ে যায়, বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে পরিণত শব্দটা ব্যবহার করছে। কান পাকে ফোড়া পাকে পেকে করে টনটন। এই কান পাকে যখন, ফোড়া পাকে যখন, তখন কি এটা পুঁজ হয়ে যায়, পুঁজ হওয়া অর্থে ব্যবহার করছে। কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন। এখানে কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন বলতে স্থায়ী বোঝাচ্ছে। রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাড়িতে। এই পাক দেওয়া মানে রান্না করা বোঝাচ্ছে। সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে। এটা হচ্ছে রাগান্বিত হওয়া বোঝাচ্ছে। এই পাকা রাগান্বিত হওয়া। পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে। এটা মোচড়ানো বোঝাচ্ছে। দড়ি মোচড়ায় না আমরা, ঘুরায় ঘুরায়, সে মোচড়ানো বোঝাচ্ছে। পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে। দু হাতে পাকালে গোপ তবু নাকি নাহি পাকে সে। বলতেছে দু হাত যখন দিয়ে যখন বড় বড় গোপগুলো আমরা ঘুরাই, হ্যাঁ, তো
তখন এই পাকাকে কি বলতেছে, তা দেওয়া অর্থে। তাহলে আমরা এই পাকাপাকি কবিতার পাকা শব্দটা কি অর্থে ব্যবহার করেছি সেটা আমরা জানলাম। তোমরা ভালো করে কবিতাটা শুনলেই বুঝতে পারবে। এখন দেখো কবিতাটা শেষ করার পর আমার কবিতা কিছু শব্দের অর্থ দেখতে পাচ্ছি। আহার অর্থ ভোজন, কিলানো অর্থ কিল বা গজা ঢুকানো, কুল অর্থ ফলের নাম, গোপ অর্থ নাকের নিচে গজানো লোম, জ্যাঠামি হচ্ছে অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ, দড়ি অর্থ রশি, ফলার অর্থ ভাত ছাড়া নিরামিষ খাবার, ফাগুন অর্থ ফাল্গুন, ফোড়া অর্থ চামড়ার নিচে ফুলে ওঠা ঘা, রাঁধুনি অর্থ যে রান্না করে, আর লুচি অর্থ ভিতরে ফাঁপা ছোট পরোটা, সজোরে অর্থ খুব জোরে। এই পাকাপাকি কবিতায় আমরা পাকা শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করেছি। সেই অর্থগুলাই যে আমি তোমাদেরকে কবিতা পড়ার সময় যে বলে দিলাম, যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুন, এখানে পরিপক্ক। তারপর দ্বিতীয় লাইনে বললাম শক্ত পাকা, তৃতীয় লাইনে বললাম স্থায়ী, চতুর্থ লাইনে বললাম পরিপূর্ণ, তারপরে বললাম দক্ষ। এইভাবে যে বলে দিলাম, এগুলো এই অংশে তোমরা তুলে ফেলবা, এই ফাঁকা অংশে এগুলো তুলে ফেলবা, কবিতার লাইনগুলো শুনে শুনে তুলে ফেলবা, তাহলেই হবে। এরপর বলছে যে আমরা এই যে বললাম যে এই পাকাপাকি কবিতা পড়ে আমরা আর কি শিখবো, যেমন এই এক পাকা অর্থ একবার আমরা পড়ছি পরিপক্ক, আর এক জায়গায় পড়ছি শক্ত। কিন্তু বাক্যে যখন প্রয়োগ করছি বিভিন্ন অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু মুখ্যার্থ যখন আমরা পড়বো, আমার চোখ বন্ধ করার পরে চোখের মধ্যে বা আমার স্মৃতির মনেতে যেই জিনিসটা আগে ভেসে উঠবে সেটা হবে মুখ্যার্থ। আর সেটা দিয়ে যখন আমরা অন্য অর্থে শব্দ প্রয়োগ করবো বা বাক্য প্রয়োগ করবো, তখন সেটা হবে গৌণ অর্থ। তাহলে একটি শব্দ শোনার সাথে সাথে আমার মনে যে ধরনের ছবি জেগে উঠবে সেটা ওই শব্দের মুখ্যার্থ। যেমন মাথা, মাথা শোনার সাথে সাথে আমার শরীরের উপরের অংশ কথা আমার মনে ভেসে উঠবে, কিন্তু এটা হবে মুখ্যার্থ। কিন্তু যখন আমি বলবো, এখানে বোঝাচ্ছে যে মেয়েটির মাথা ভালো, মানে এখানে মেধা বা বুদ্ধিকে বোঝাচ্ছে। মেয়েটির মাথা বলতে কিন্তু তখন আমাদের শরীরের অংশকে বোঝাচ্ছে না, তার বুদ্ধি বা মেধাকে বোঝাচ্ছে। আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও, তখন মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝাচ্ছে। এই যে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মুখ্যার্থ গৌণ অর্থ কি, একটা শব্দের বা একটা বাক্যের মধ্যে মুখ্যার্থ গৌণ অর্থ কিভাবে করতে হয়। দেখো নিচে কতগুলো শব্দ দিয়েছে তোমাদের। মুখের ভাষা বলতেছে মুখ্যার্থ তার কথা শুনতে ভালো লাগে, গৌণ অর্থ বলতেছে প্রস্তাব, তোমার কথা আমি মানতে রাজি। তারপরে বলতেছে তিরস্কার, ওর জন্য আমাকে কথা শুনতে হলো। তাহলে দেখো এই এক কথা দিয়ে তিন ধরনের বাক্য বানালো, একটা মুখ্যার্থ, দুইটা গৌণার্থ, এক দুই। হ্যাঁ, এবার কাজ দিয়ে বানিয়েছে। মুখ্যার্থ বলতেছে কর্ম, গৌণার্থ বলতেছে কর্তব্য, আর একটা বলতেছে সমাধান। কর্ম যেটা বলছে সেটার বাক্য রচনা কিভাবে করছে, ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে। কাজটা ভালো মানে কর্মটা ভালো, কর্তব্য মানে তোমার কাজ, পড়াশোনা করা মানে তোমার কর্তব্য এটা পড়াশোনা করা, সমাধান হচ্ছে ওর কাছে গেলে কাজ হবে, মানে যে একটা সমস্যায় পড়েছি বা একটা দরকার কোনো কিছুর আমার, ওর কাছে গেলে সেটা সমাধান হয়ে যাবে। তাহলে দেখো এক কাজ তিন ভাবে ব্যবহার হচ্ছে। এরপর বলতেছে পাগল, মানসিক রোগী, মুগ্ধ, অনুরাগী। মানসিক রোগী পথে পথে যে পাগল হয়ে ঘুরছে, আর মুগ্ধ হচ্ছে ভাটিয়ালি গানের পাগল করা সুরে মন ভরে যায়, আর একটা অনুরাগী হচ্ছে তিনি কাজ পাগল মানুষ, মানে অনুরাগী এখানে ভালোবাসা অর্থ বোঝাচ্ছে, যে সে কাজ করতে খুব ভালোবাসে। এরপর বলতেছে বড়, বড় হচ্ছে বৃহৎ, বেশি বয়সের, উদার। বড় আম গাছটার নিচে তাকে দেখতে পাবে, তাহলে এটা বৃহৎ অর্থে। ওর কথা বলছো, ও আমার বড় ভাই, তার মানে কি আমার থেকে বয়সে বড় সেটা বোঝাচ্ছে। তিনি অনেক উদার মনের মানুষ, তার মানে কি বড় মনের মানুষ, উদার মনের মানুষ। এরপর বলতেছে মুখ, মুখ হচ্ছে মুখের গর্ত, মুখমণ্ডল, প্রবেশপথ। দাদা মুখে পান পুরে কথা বলা শুরু করলেন, এটা হচ্ছে মুখার্থ হবে। এরপর বলতেছে মুখমণ্ডল, সে মুখে পাউডার দিচ্ছে। এরপর প্রবেশপথ, গলির মুখে রিক্সাটা দাঁড়ালো। তাহলে তাকে এক মুখ দিয়ে তিন ধরনের বাক্য তৈরি করছে। এরপর শেষটা হচ্ছে সমাপ্ত, ধ্বংস, প্রান্ত। কাজটি গতকাল শেষ করেছি, এটা হচ্ছে সমাপ্ত। আগুনে পড়ে বাড়িটি শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ধ্বংস। দেখো সব জায়গায় শেষ কথাটা ব্যবহার করছি আমরা, তার মানে কি যেটা দিয়ে আমরা মুখ্যার্থ গৌণার্থ বের করবো বাক্য রচনার মধ্যে, কিন্তু সেই শব্দটা থাকতে হবে, নাহলে কিন্তু বাক্য রচনাটা হবে না। প্রান্ত অর্থ হচ্ছে পথের শেষে, চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যান সাহেবের বাড়ি, মানে এখানে প্রান্ত বলতে পথের শেষ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে সমাপ্ত, একটা ধ্বংস, আর একটা হচ্ছে প্রান্ত। এরপরে বলতেছে ওইখানে আমরা বইয়ের মধ্যে আমাদের যেগুলো দিয়ে দিয়েছে পুরনো সব বাক্য রচনা, এবার এখানে কিছু শব্দ দিয়েছে, যেমন মাথা দিয়ে দিয়েছে, তিনটা হাত, কাঁচা, কাটা, চোখ, কান। হ্যাঁ, এগুলো তোমরা করবা, এগুলো তোমাদের করতে হবে। যেমন এখানে মাথা অর্থ বলতেছে মস্তক, ঠিক আছে,
তারপর মাথা বলতে আমরা প্রধান বোঝাতে পারি, মাথা বলতে দুশ্চিন্তা বোঝাতে পারি। হাত হচ্ছে হস্ত, হাত হচ্ছে নিপুণতা, হাত হচ্ছে অভ্যাস। কাঁচা হচ্ছে অপরিপক্ক, আনাড়ি, অস্থায়ী। কাটা হচ্ছে কর্তন করা, নষ্ট, ছন্দপতন। চোখ হচ্ছে মুখ্য অর্থ হচ্ছে চোখ, দর্শন ইন্দ্রিয়, হিংসা আর রোগ বিশেষ চোখ। হ্যাঁ, আর সবশেষে হচ্ছে কান। কান দিয়ে কি বোঝাচ্ছে? শ্রবণ ইন্দ্রিয়, লজ্জা পাওয়া, কুমন্ত্রণা দেওয়া। তাহলে আমরা মোটামুটি এই 6টার অর্থ বলে দিলাম, তোমরা এগুলো লিখে বাক্য রচনা করে ফেলবা। বাক্য রচনাগুলো এমনভাবে করতে হবে যেন সঠিক হয়। এরপরে দেখো, এই পাকাপাকি কবিতা দিয়ে আবার প্রতিশব্দ দেখিয়েছে, যেমন রাত, তারপর বলতেছে বাড়ি, কপোত, আনন্দ, পায়রা, তারপরে নেত্র। হ্যাঁ, প্রতিশব্দ দিয়েছে কবুতর, আকাশ, চোখ, সংবাদ। এগুলো তোমরা প্রতিশব্দ শিখবা। হ্যাঁ, প্রতিশব্দ যেমন রাত হবে রাত্রি বা রজনী, কবুতর হবে কপোত বা পায়রা, চোখ হবে নেত্র বা নয়ন, সংবাদ হবে বার্তা বা খবর, ললাট হবে কপাল বা ভাগ্য। তারপরে বায়ু হবে বাতাস বা হাওয়া, আকাশ হবে কি আসমান বা গগন, আনন্দ হচ্ছে হর্ষ বা খুশি, বাসনা হচ্ছে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, বাড়ি হচ্ছে ঘর বা ভবন। এরকম ভাবে এগুলো পূরণ করতে হবে। মানে একটা দেওয়া আছে রাত, এই রাতে তুমি আর একটা প্রতিশব্দ তৈরি করবা বা 2টা করে শিখে রাখবা, রাত, রাত্রি বা রজনী। তারপর বলেছে কবুতর, কবুতর দিয়ে তুমি হচ্ছে কপোত বা পায়রা, 2টা করে শিখে রাখবে। এখানে 2টা করে শব্দ দেওয়া হয়েছে, তাহলে এখানে প্রতিশব্দ আমাদের অনেকগুলো শেখা হয়ে যাবে। এরপরে বলতেছে দেখো বিপরীত শব্দ, এগুলো আমাদের বিরোচনে থাকে, বাংলা দ্বিতীয় পত্র বিরোচনে থাকে। কিছু প্রতিশব্দ দিয়েছে দেখো, অনেক দিয়ে, আগুন দিয়ে, কন্যা, তৈরি, দেহ, নারী, এগুলো পড়ে ফেলবা ভালো করে। প্রতিশব্দ দিয়ে আবার একটা বাক্য দিয়ে অনুচ্ছেদ দিয়েছে, সেটা নিয়ে আবার এখানে কিছু লিখতে বলছে, ওই শব্দগুলো এখান থেকে খুঁজে বের করতে হবে। এরপরে বলতেছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কোনগুলো হয়? বলতেছে যে পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে যেগুলো, সেগুলো বিপরীত শব্দ। যেমন এই শহরে অনেক মানুষ থাকে, এই শহরে অল্প মানুষ থাকে। বিথির বাড়ি দূরে, কি বলছে দেখো, বিথির বাড়ি দূরে, বিথির বাড়ি কাছে নয়। তার মানে কি, শব্দগুলো হচ্ছে বিপরীত শব্দ বসিয়ে বাক্য লিখতে হবে। দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্য লিখতে হবে। তাহলে বিথির বাড়ি কাছে নাই। তারপর বলছে শুকনো খাবার আমার পছন্দ, এবার বলতেছে শুকনো খাবার আমার অপছন্দ নাই। মানে বাক্যটা এরকম রাখতে হবে যে বিপরীত শব্দ হবে, কিন্তু বাক্যটাতে আবার এখানে যেমন বলতেছে শুকনো খাবার আমার পছন্দ, তুমি যদি লেখো শুকনো খাবার আমার অপছন্দ, তাহলে কিন্তু হবে না। বুঝাতে হবে বাক্যটা এমন ভাবে যে হ্যাঁ বোধকই থাকবে, না বোধক হবে না। যেমন আজ গরম পড়েছে, আজ ঠান্ডা পড়েনি। তারপর বলতেছে তিনি ঘুমিয়েছিলেন, তিনি জেগেছিলেন না। এই জমি উর্বর, এই জমি উর্বর। তারপর বলছে এই জমি উর্বর নয়। ভালো কাজ করব, খারাপ কাজ করব না। তুমি যাও, তুমি এসো না। ছেলেটি চালাক, ছেলেটি বোকা নয়। কুকুর বিশ্বাসী প্রাণী, কুকুর অবিশ্বাসী প্রাণী নয়। তাহলে মোটামুটি এভাবে আমরা বিপরীত শব্দগুলো দিয়ে বাক্য রচনা শিখবো। ঠিক আছে, তারপর এখানে কিছু বিপরীত শব্দ দিয়েছে, বিপরীত শব্দগুলো পড়ে ফেলবা, অনেকগুলো পরীক্ষা আসবে। এরপর এখানে একটা ছক দিয়েছে বিপরীত শব্দ দিয়ে, এটা পূরণ করে ফেলবে। এটা উপরেরটা ঠিক যেভাবে করেছো ওটাও ঠিক সেভাবে করে ফেলবে। তাহলে আমাদের এখানে অনেকগুলো ব্যাকরণ থেকে অনেকগুলো জিনিস শেখা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়ি। আগামী ক্লাসে আমরা জ্যোতির্চিহ্নের ক্লাসটা করব, জ্যোতির্চিহ্নটা ভালো করে করব। তাহলে এ পর্যন্ত সবাই ভালো থেকো। আমি উত্তরগুলো বলে দিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখান থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করলে উত্তরগুলো শিখে ফেলতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।